বিজ্ঞানের ভাষায় জিন ভূত কিংবা অলৌকিক শক্তি বলতে কিছুই নেই, তবে ইসলামের ভাষায় জিনের অস্তিত্বের কথা বলা হয়েছে। মানুষের মতো জিনকেও আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তবে কিছু খারাপ জিন রয়েছে যারা বিভিন্নভাবে মানুষের কলুষিত করে পাপ কাজ করায়, বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দেয়, এমন কিছু কর্মকাণ্ড করে যা দেখলে গা শিউরে ওঠে। ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে জিন 3 মুভিটির কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে একদম হোল্ড করে রাখবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই আমরা একটা লাশ দেখতে পাই। সেই লাশকে কবর দেয়া হলে শুরু হয় সওয়াল জবাব। সেই জবাবের প্রতি প্রশ্নের উত্তর দিতে জানে না সেই লাশ। এতে তাকে আঘাত করা হয়, কবরের দুই পাশের মাটি চাপা দেয়। এরপর সিন শিফট হলে আমরা প্রফেসর বিজয়কে দেখতে পাই। সে তার স্টুডেন্টদের সাথে গোল মিটিংয়ে বিস্তারিত আলাপ করছিল আফ্রিকান ডুডুদের সম্পর্কে। আফ্রিকান ডুডু পুতুলের মাধ্যমে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাই প্রফেসর তার স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিল। সেই স্টুডেন্টদের মধ্যে একজন হচ্ছে ফারিয়া। এই ফারিয়া পছন্দ করে প্রফেসরকে, কিন্তু সেটা বলতে পারে না, কারণ প্রফেসর যেন আধ্যাত্মিক অলৌকিক ক্ষমতা ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার ছাড়া কোনো কথাই বলে না। তাই ফারিয়ার বান্ধবী ফারিয়াকে জানায়, তুই যদি স্যারকে মনের কথা বলতে চাস তাহলে কোনো অলৌকিক ঘটনা নিয়ে স্যারের কাছে যা। তখন ফারিয়ার মনে পড়ে যায় তাদের গ্রামে 6 মাস আগে এক অলৌকিক ঘটনা ঘটেছে। তাই সে সেদিনই স্যারের পথ আটকিয়ে তাকে বলে, আমি এক অলৌকিক ঘটনার ব্যাখ্যা চাই। প্রফেসর ঘটনা খুলে বলতে বলে। ফারিয়া শুরু করে, সে জানায় 6 মাস আগে আমাদের গ্রামের সুমন নামে একজন মারা গিয়েছিল। সিন শিফট করে তখন সুমনের লাশের ওখানে আমাদের নিয়ে যাওয়া হয়। সুমন মারা গেলে তার মা কান্নায় ভেঙে পড়ে, কারণ অনেক কষ্টে সে তার ছেলেকে মানুষ করছিল, কিন্তু তারপরেও ছেলেকে শেষ বিদায় দিতে হয়। গ্রামের চেয়ারম্যান সুমনের চাচা মিলে লাশ তুলে নিয়ে আগে জানাজা করে, তারপর সঠিক নিয়মে কবর দেয়। ঠিক তার পরের দিন সুমনের বড় বোন ঝর্ণা মায়ের কাছে এসে জানায়, আমাদের সুমন মারা যায়নি, সুমন বেঁচে আছে। মা বারবার করে বোঝায় যে সুমন মারা গিয়েছে। চাচাও জানায়, সুমনকে আমি নিজে কবর দিয়েছি, সে আর বেঁচে নেই। তারপরেও ঝর্ণা শুধু বলে, সুমন বেঁচে আছে। এই বলে চলে আসে হুজুরের কাছে। হুজুরের পায়ে পড়েও বলতে থাকে, সুমন বেঁচে আছে, ওকে কবর থেকে তোলেন। বারবার আহাজারি করলে হুজুর কবর খোঁড়ার নির্দেশ দেয়। সাথে জানাই, ইসলামে কবর খুঁড়ে লাশ অন্য জায়গায় স্থানান্তর করার নিয়ম আছে। সবাই মিলে বাদ এশা সুমনের কবর খুঁড়তে যায়। কবর খুঁড়তে থাকে চাচা। খোঁড়া শেষ হলে চাচা সুমনকে কবরের মধ্যে বসে থাকতে দেখে। এটা দেখে সে চিৎকার করে ওঠে, ভূত 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 বলে চলে আসে। এতে গ্রামের সবাই সেখান থেকে চলে গেলে শুধু থেকে যায় হুজুর। হুজুর সত্যি দেখে সুমন জীবিত। ফারিয়ার এই অলৌকিক ঘটনা বলার পর ব্যাখ্যা চাই প্রফেসরের থেকে। প্রফেসর জানায়, হয়তো সুমনের পালস পাওয়া যাচ্ছিল না, এজন্য সবাই ভেবে নিয়েছিল সুমন মারা গিয়েছে। ফারিয়া এবার বলে, তাহলে আমাদের গ্রামে এসে এই ব্যাখ্যা সবাইকে দেন। অনেকে মনে করে সুমনের মধ্যে অলৌকিক ঘটনা আছে, আবার সুমন এই ঘটনার পর থেকে মুখও খোলে না। প্রফেসর জানাই, ঠিক আছে, তোমাদের গ্রামে আমি যাব, কিন্তু সুমন কবরের মধ্যে 36 ঘন্টা কিভাবে বেঁচে থাকলো তা আমাকে ভাবাচ্ছে। এটার রহস্য আমাকে বের করতে হবে, এবং এই রহস্য বের করতে আমি তোমাদের গ্রামে যেতে চাই। সেদিনই ফারিয়া প্রফেসরকে নিয়ে তাদের গ্রামে আসে। ফারিয়া প্রফেসরকে তাদের বাড়িতেই তোলে। তার বাবা এই গ্রামের চেয়ারম্যান। তো প্রফেসর কেন এই গ্রামে এসেছে তা ফারিয়ার বাবা জানতে চাইলে সে জানায়, ওই যে সুমনকে কবর দেওয়ার পর যে জীবিত পাওয়া গিয়েছিল না, সেটার ব্যাপারে জানতে এসেছে। এটা শুনে ফারিয়ার বাবা জানায়, এখানে আবার জানার কি আছে, সব আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি চেয়েছেন, এই জন্যই মারা যাওয়ার পরও সুমন বেঁচে গিয়েছে। প্রফেসর তখন জিজ্ঞেস করে, এই ব্যাপারে সুমন কিছু বলেনি? চেয়ারম্যান জানায়, না, এমনকি সে ঘটনার পর থেকে একদম চুপ হয়ে গিয়েছে। আগে চঞ্চল ছিল, এখন হয়ে গিয়েছে নীরব, মাদ্রাসায় পর্যন্ত যায় না। গ্রামের সবাই বেঁচে থাকার ব্যাপারে জানতে চাইলে সে কোনো মুখই খোলে না, এমনকি সাংবাদিককেও সে কিছুই বলেনি। এটা শোনার পর প্রফেসর জিজ্ঞেস করে, ওই ঘটনার পর সুমনের কোনো পরিবর্তন ঘটেছে? চেয়ারম্যান জানায়, হ্যাঁ, মাদ্রাসায় যায় না, কাউকে সম্মান দেয় না, আবার কিনা চুরিও করে। চুরি করতে গিয়ে ধরা খেয়ে মারও খায়। কেউ কেউ বলে সে গাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে পারে, পানির উপর দিয়ে হাঁটতেও পারে।
যদিও আমার কাছে এসব মিথ্যাই মনে হয়। প্রফেসর এবার সুমনের বোনের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সেই এসে বলেছিল সুমন বেঁচে আছে। চেয়ারম্যান জানায় যে তাকে জানিয়েছিল, তাকে খবর দেয়া হয়েছে। তার বাড়ি কিছুটা দূর, তাই আসতে দেরি হবে। পরের দিন সকাল সকাল প্রফেসর এবং ফারিয়া খুঁজতে বের হয় সুমনকে। ফারিয়া তখন বলে, এত বড় গ্রামে সুমনকে কিভাবে খুঁজে বের করব? প্রফেসর জানায়, চিন্তা নেই, আমার কাছে ড্রোন আছে, ড্রোন দিয়ে খুঁজে বের করব। এই বলে ড্রোন উড়িয়ে দেয়। তখন দেখে সুমন এক গাছের উপরে বসে আছে। তারা সেই গাছের কাছে গিয়ে সুমনকে গাছ থেকে নামায়, কিন্তু সুমন শুধু চুপচাপই থাকে। তাই প্রফেসর সুমনকে ড্রোনের লোভ দেখায়, এমনকি ড্রোনের মাধ্যমে সুমনকে তার মায়ের অবস্থান দেখায়। একসময় সুমনকে টোপ হিসাবে ড্রোন চালাতে দেয়। তারপর প্রফেসর সুমনকে কিছু চকলেট দিয়ে নিয়ে যেতে বলে, যেখানে সে বেশি যেতে পছন্দ করে। সুমনও তাই নিয়ে আসে সেখানে। সে যেখানে নিয়ে আসে সেটা দেখতে পুরনো বাড়ির মতো। প্রফেসর সুমন সহ ফারিয়ার সাথে ছবি তোলে। একা একটু চারিদিকে ঘুরে দেখে। ঘুরতে থাকলে প্রফেসর কিছু শব্দ পায়, তাই আরো ভিতরে গেলে সে একটা কালীর মূর্তি দেখে। তখন জানা যায় সুমন যেখানে সবাইকে নিয়ে এসেছে সেটা আসলে একটা কালী মন্দির। সুমনও তখন তার সাথে যেন ফিসফিস করে কথা বলে, যা দেখে ফারিয়া জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিলি? তখনই আবার চুপ হয়ে যায় সুমন। এরই মধ্যে প্রফেসর এসে একটু ভয় দেখায় ফারিয়াকে। তারপর জানায় আজকের কার্যক্রম এখানেই শেষ হোক, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। সুমনকে তাই তারাই বাড়ির দিকে এগিয়ে দেয়। সুমন বাড়ির পথে যাবার সময় কখনো সে তার পেছনে সাপ, আবার কখনো কুকুর দেখে। সুমন এর মধ্যে বাড়িতে ঢুকে পড়লে সেগুলো ভ্যানিশ হয়ে যায়। সুমনের মা সুমনকে দেখে বলে, এতক্ষণ কোথায় ছিলি? জিজ্ঞেস করলে সুমন চুপচাপ থাকে। পরের দিন সকালে প্রফেসর দেখে তার বাসার সামনে কয়েকজন মারছে সুমনকে, কারণ সুমন তার ড্রোনের রিমোট চুরি করেছে। তখন সবার কাছে এসে প্রফেসর জানায় সে চুরি করেনি, ওকে আমি এটা দিয়ে দিয়েছি। এটা বলে ঘরে নিয়ে গিয়ে প্রফেসর সুমনকে বোঝায় এটা শুধুমাত্র রিমোট, ড্রোন ছাড়া এটা কিছুই নয়। এরপর দুটো চকলেট দিয়ে বলে আর চুরি করতে যাবে না, চুরি করা ভালো কাজ নয়। সুমন জানায় ঠিক আছে। এরপর তারা আবার ঘুরতে যায়। সুমনের আরো কাছে আসতে প্রফেসর এবার সুমনকে নিয়ে নৌকা ভ্রমণে বের হয়। একসময় সুমনের থেকে নৌকা চালানো শিখে নিয়ে আরো কাছাকাছি আসে সুমনের, তার সাথে মিশে যেতে থাকে। সারাদিন ঘোরাঘুরির পর সেদিন সুমনকে ড্রোনটাও দিয়ে দেয় প্রফেসর। পরের দিন সুমনের বোন স্বর্ণা আসে প্রফেসরের কাছে। প্রফেসর ফারিয়াকে সরিয়ে তাই একা কথা বলতে চায় স্বর্ণার সাথে। এতে ফারিয়া আবার জেলাস হয়, কারণ সে প্রফেসরকে ভালোবাসে। ওইদিকে প্রফেসর স্বর্ণাকে জিজ্ঞেস করে সে কিভাবে জেনেছিল যে তার ভাই বেঁচে আছে। স্বর্ণা জানাই কেউ একজন আমার কানের কাছে এসে বলে তোর ভাই তো বেঁচে আছে। কে বলে সেটা সে জানে না। প্রফেসর এবার জিজ্ঞাসা করে সুমন মাদ্রাসায় যায় না কেন? স্বর্ণা জানাই একদিন হঠাৎ মাদ্রাসা থেকে চলে আসে, তারপর থেকে আর যায়নি। মাদ্রাসায় কি হয়েছিল তা মাদ্রাসার লোকজনই বলতে পারবে। সেজন্য প্রফেসর মাদ্রাসায় এসে হুজুরকে সুমনের ব্যাপারে জিজ্ঞেস করলে হুজুর জানাই সে 11 পাড়ার হাফেজ, কিন্তু হঠাৎ করে সে যেন অন্যরকম হয়ে যায়। এইটা চুরি করে তো ওইটা চুরি করতেই থাকে। একদিন বড় হুজুরের ফোন চুরি করলে তাকে মেরে বের করে দেয়া হয়। প্রফেসর এবার সুমনের বন্ধুদের থেকে সুমনের ব্যাপারে জানতে আসে। বন্ধুরা জানায় ভালোই ছিল আমাদের সাথে, কিন্তু ওই দিনের পর থেকেই সে বদলে যায়। ওই দিনের কথা বলায় প্রফেসর জিজ্ঞেস করে কোন দিন? বন্ধুরা হুজুরের ভয়ে বলতে চায় না। প্রফেসর তখন তাদেরকেও চকলেট দিয়ে বন্ধুত্ব করে, তাই তারা এবার বলে সেদিন ছিল হুজুরের জিন নিয়ে বয়ান। হুজুর জানাই মানুষ চাইলেই জিনকে আয়ত্ত করতে পারে। এটা শুনে আমরা 3 বন্ধু মিলে ভালো কিছু খাওয়ার জন্য জিনকে হাজির করার দোয়া দুরুদ পড়তে শুরু করি। তাছাড়া সেদিন রাতে সুমনও এক স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে তাকে নাকি মুনকার নাকির প্রশ্ন করতে এসেছিল। এর মধ্যে দোয়া দুরুদ পড়তে পড়তে জিন চলে আসলে আমরা ভয়ে পালিয়ে যাই, কিন্তু সুমন সেখানেই থেকে যায়। সেই দিন থেকেই তার মাঝে পরিবর্তন চলে আসে। সুমন একের পর এক চুরি করতে থাকে। বন্ধুদের কাছে এসব শুনে প্রফেসর বুঝতে পারে সুমনের আসলে কি হয়েছে। তাই ফারিয়াকে জানাই আমি প্রায় সুমনের ব্যাপারটা সমাধান করেই ফেলেছি, তাই আমরা আগামীকাল ঢাকা ব্যাক করব। ফারিয়া তখন সুমনের ঘটনার ব্যাখ্যা জানতে চাইলে প্রফেসর আগে জানাই আগে কালকে সুমনের সাথে কথা বলি।
তারপর জানাবো। পরদিন সুমনকে নিয়ে গাছতলায় আসে প্রফেসর। ফারিয়াকে অন্য পাশে চলে যেতে বলে প্রফেসর। কবরের ব্যাপারে জিজ্ঞেস করে সুমনকে। সুমনও তার উত্তর দিতে থাকে। প্রথমে প্রফেসর জিজ্ঞেস করে, কবরে তুমি কিভাবে বেঁচেছিলে? সুমন জানায়, ফাঁকা ছিল এক জায়গায়, সেখানে ম্যাচলাইটের মতো আলো ছিল। প্রফেসর এরপর জিজ্ঞেস করে, তোমার সাথে কি কেউ কবরে ছিল? সুমন জানায়, হ্যাঁ, একটা মেয়ে। তার শরীর থেকে শুকনো হাড়ের গন্ধ বের হচ্ছিল। এটা শুনে প্রফেসর জানায়, কবরের সব মাটি থেকেই এমন গন্ধ বের হয়। প্রফেসর এবার জিজ্ঞেস করে, মেয়েটার নাম কি জানো? সুমন জানায়, জানি, কিন্তু বলা নিষেধ। কে এসেছিল প্রফেসর জানতে চাইলে সুমন আবার জানায়, বলা যাবে না, নিষেধ আছে। তারপরও প্রফেসর জোড়াজোড়ি করলে সুমন ভয়ঙ্কর হয়ে ওঠে। তার চোখগুলো হয়ে যায় সাদা। আর সে জানায়, তুই আগামীকালই এই গ্রাম থেকে চলে যাবি, এই গ্রামে আর কখনো আসবি না। এই বলে সুমন একা একা চলে যেতে থাকলে প্রফেসরের শরীরে কাঁপন শুরু হয়। প্রচন্ড কাঁপনে একসময় প্রফেসর সেখানে অজ্ঞান হয়ে যায়। তাই তাকে ফারিয়া নিয়ে আসে বাড়িতে। ডাক্তার এসে ট্রিটমেন্ট করলে সে সুস্থ হয়। সুস্থ হলে প্রফেসর ডাক্তারকে জিজ্ঞেস করে, শরীর কখন ঠান্ডা হয়? ডাক্তার জানায়, শরীরের অক্সিজেন যখন কমে যায় তখন শরীর ঠান্ডা হয়ে যায়। এটা শুনে প্রফেসর জানায়, আমি আর কিছুক্ষণ ঠান্ডায় থাকলে মরেই যেতাম। আমার শরীর হঠাৎ করে ঠান্ডা হয়ে এসেছিল। তো সেদিন ডাক্তার চলে গেলে ফারিয়া সেবা যত্ন করে প্রফেসরের। সেই দিনই প্রফেসরের সাথে হঠাৎ অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সে রুমে একসাথে অনেকগুলো কাক দেখে। দরজা খোলার চেষ্টা করলে দেখে দরজা বন্ধ। অনেকক্ষণ পর দরজা খোলার পর ফারিয়া আর তার বাবা আসে। প্রফেসর তখন জানায়, তার ঘরে অনেকগুলো কাক সে দেখেছে, কিন্তু তারা সেখানে কিচ্ছুই দেখতে পারে না। আরো বলে, তুমি এরকম দরজা ধাক্কা দিচ্ছিলে কেন? এটা তো খোলাই ছিল। কিন্তু প্রফেসর জানায়, আমি দরজা বন্ধ দেখেছি, আর সাথে কাকগুলোকেও দেখেছি। ঘরে এরকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকলে চেয়ারম্যান তান্ত্রিক ডেকে আনে বাড়ি বন্ধ করার জন্য। তান্ত্রিক বাড়ি বন্ধ করতে থাকলে প্রফেসর জানায়, মানুষ এসব আবার বিশ্বাস করে। ওইদিকে ফারিয়া আর মজা করে বলে, এই তান্ত্রিক নাকি মনের মানুষ মিল করার জন্য পানি পড়া দিতে জানে, যাই নিয়ে আসি। এদিকে তান্ত্রিক বাড়ি বন্ধ করার জন্য লোহা মাটিতে বসাতে গেলে সেইটা চটকে যায়। তাই তান্ত্রিক জানায়, এই বাড়িতে বড় জিনের আসর লেগেছে, এই বাড়ি আমার দ্বারা বন্ধ করা সম্ভব নয়। এই বলে তান্ত্রিক চলে যায়। তান্ত্রিক চলে গেলে প্রফেসরকেও বাড়ি থেকে চলে যেতে বলে চেয়ারম্যান। কারণ হিসাবে উল্লেখ করে তার জন্যই এসব হচ্ছে। কিন্তু ফারিয়া জানায়, সবই অলৌকিক ঘটনার জন্যই হচ্ছে। ফারিয়ার বাবা তখন প্রফেসরকে চলে যেতে বললে প্রফেসর জানায়, আমি যাব না, এইটার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে। আমি না পারলেও আমার স্যার প্রফেসর ইলাহি পারবে। তিনি একজন হাফেজ, এসব নিয়ে গবেষণা করেন। তাই প্রফেসর ইলাহিকে ফোন করে, কিন্তু ফোন ঢোকে না। এজন্য টেক্সটের মাধ্যমে জানান দিয়ে রাখে। সেই দিনই প্রফেসর আবার ফারিয়াকে নিয়ে সুমনের বাড়িতে আসে। সুমন প্রফেসরকে দেখে বলে, তোরে না আমি চলে যেতে বলছি, তুই এখানে আসছিস কেন? প্রফেসর তখন জানায়, আমার শরীরে অক্সিজেন কমে গিয়েছিল দেখে সেদিন ঠান্ডা লেগেছিল। সুমন বলে, তাহলে ঘরে কাক এবং দরজা কে বন্ধ করে দিয়েছিল? সুমনের কাছে এই কথা শুনে কিছুটা স্তব্ধ হয় প্রফেসর। তাই আবার ফোন দেয় ইলাহিকে, কিন্তু ফোনে সে পায় না। সেদিন রাতে প্রফেসরের সাথে আরো অদ্ভুত সব ঘটনা ঘটে। প্রফেসরের কাছে জিন এসে কথা বলে, কিন্তু প্রফেসর মনে করে এসব তার মনের ভুল। তখন জিন প্রফেসরের হাত পা বেঁধে রাখলে প্রফেসর মনে করে এসব তার মাইন্ড থেকে হচ্ছে। জিন তাই এবার এক স্বপ্ন দেখায় প্রফেসরকে। স্বপ্নটা হচ্ছে প্রফেসর নির্মমভাবে মেরে ফেলে ফারিয়াকে। তাই সেই রাতেই ঘুম থেকে উঠে প্রফেসর ফারিয়াকে খুঁজতে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হলে কালো কাপড় পরা এক ভয়ঙ্কর কিছুকে দেখতে পায়। সেটা দেখে একদম রাস্তায় আসলে ট্রাকের অ্যাক্সিডেন্ট থেকে প্রফেসরকে সেই সময় বাঁচায় ফারিয়া। যা আবার দেখে সুমন। সেই সময় সুমনকে দেখে বোঝা যায় তার উপরে জিন ভর করে আছে, কারণ তার চোখ সাদা দেখাচ্ছিল। সেদিন রাতে আবার ঘোড়া ছুটে চলার আওয়াজ পায় প্রফেসর। শব্দটা আসছিল ছাদ থেকে। তাই প্রফেসর ছাদে উঠলে দেখে ছাদে সুমন। সুমনকে দেখে প্রফেসর বলে, আমি জানতাম তুমি আসবে। সুমন বলে, তাহলে আপনি ঘোড়ার দৌড় দেখতে ছাদে চলে এসেছেন। প্রফেসর জানায়, তোমার আসলে মানসিক চিকিৎসা করানো উচিত, তোমার সমস্যা আছে। এটা শুনে সুমন রূপী জিন বলে, তাহলে এখনো বিশ্বাস হচ্ছে না?
ভালোই ভালোই বলছি চলে যা, তা না হলে নিজের মরণ ডেকে নিয়ে আসবি। কিন্তু আবারও বিশ্বাস করতে চায় না প্রফেসর। তখন জিন আবার তার ক্যালমা দেখায়, আবারও ঠান্ডা লাগতে শুরু করে প্রফেসরের, এবারও বেহুশ হয়। ডাক্তার তাই এবার দ্রুত ঢাকা নিয়ে ট্রিটমেন্ট করাতে বলে। প্রফেসর জানায় 2 থেকে 3 দিন পর যাব। প্রফেসরের সাথে এসব কর্মকাণ্ডে ভয় পায় ফারিয়াও, তাই ফারিয়া প্রফেসরকে ঢাকায় চলে যেতে বলে। কিন্তু প্রফেসর জানায় আমি কোথাও যাচ্ছি না, এই রহস্যের উদ্ঘাটন হলে তবেই যাব। তাছাড়া প্রফেসর ইলাহিকে টেক্সট করেছি, তিনি ঠিকই চলে আসবেন। ফারিয়া তখন জানায় আপনি 2 দিন থাকলে আমারই লাভ, 2 দিনে আরো বেশি সেবা করতে পারবো। প্রফেসর জানায় আমারও আদর যত্ন পেতে ভালোই লাগছে। তো সেদিন রাতে মন খারাপ করে থাকে সুমন, কারণ ড্রোনটা আর চলছে না। মা তাকে অনেক সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায়। মাঝরাতে হঠাৎ একজনের আওয়াজ পায় সুমন। তাকে ড্রোন দেখিয়ে জানানো হয় এটা এমনি উড়বে, তুমি যেখানে যেতে চাইবে সেখানেই যাবে, রিমোটেরও দরকার পড়বে না। এটা শুনে সুমন মায়ের কাছ থেকে উঠে ড্রোনের পেছনে ছুটতে থাকে। হঠাৎ মাঝরাতে ছেলে বাইরে যেতে থাকলে ঘুম ভেঙে যায় মায়েরও, তাই ছেলের পিছু নেয় মা। একসময় সুমন পুকুরের উপর দিয়ে হেঁটে যেতে থাকলে মা তা দেখে অবাক হয়। এর মধ্যে সুমন পুকুরে ডুব দিলে মাও পুকুরে লাফ দেয়। পরের দিন গ্রামের রাস্তায় প্রফেসর ফারিয়াকে নিয়ে হাঁটতে থাকলে একটা গাছের ডাল এসে তাদের সামনে পড়ে। তখন সুমন একটা পুতুলও দেয় প্রফেসরের হাতে। প্রফেসর পুতুলটা নিয়ে আসে তার রুমে। কিছুক্ষণ পর প্রফেসর বুঝতে পারে পুতুলটা তাকে দেখছে, তাই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য পুতুল বরাবর গ্লাসের সামনে দাঁড়ায়। একসময় গ্লাসে প্রফেসর দেখতে পায় সে যেদিকে নড়ছে পুতুলও সেদিকে নড়ছে। এর মধ্যে ওয়াশরুম থেকে ফিরলে রুমের মধ্যে সুমনকে দেখতে পায়, জানায় লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এই গ্রাম থেকে চলে যাও, তোমাকে পছন্দ করি বলে এতদিন কিচ্ছু করিনি। প্রফেসর জানায় আমি কোথাও যাচ্ছি না, তোমার সমস্যার সমাধান করেই আমি এখান থেকে যাব। তখন সুমন বলে পাগলও তার ভালো বোঝে, কিন্তু তুমি বুঝতে চাচ্ছ না, দেখো কি হয় এখন। এই বলে ঘর থেকে চলে যায়। ফারিয়া ঢোকে চা নিয়ে, কিন্তু ফারিয়া চায়ে চিনির বদলে লবণ দেয়। চা নিয়ে দুজনের মধ্যে বেশ মজা চলে। এরপর ফারিয়া চা নিয়ে চলে গেলে পুতুলটা একটা শুয়ের উপরে গিয়ে পড়ে। এতে শরীরে কষ্ট পায় প্রফেসর। তখন আর বুঝতে অসুবিধা হয় না, সেই পুতুলের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে প্রফেসরকে। তাই পুতুল এদিক সেদিক নড়াচড়া করলে সেটার ব্যথা পেতে থাকে বিজয়। সুমনও বাইরে চিৎকার করে। এর মধ্যে একসময় সুইটা পুতুলের শরীরের মাঝ বরাবর বাঁধলে বিজয়ের শরীরের মাঝ বরাবর লাগে। এবারও সে বেহুশ হয়ে যায়। তা দেখে ফারিয়া তার কাজের লোককে দ্রুত ডাক্তার ডেকে আনতে বলে। এর মধ্যে চলে আসে প্রফেসর ইলাহিও। প্রফেসর ইলাহি এসে দেখে বিজয়ের অবস্থা মারাত্মক, তাই সে একটা দোয়া পড়ে তাবিজ ফারিয়ার হাতে দিয়ে জানায় এটা যেন বিজয়ের বুকে লাগিয়ে রাখে। এদিকে পুরো ঘরে প্রফেসর ইলাহি সূরা কিরাত পড়ে খুঁজতে থাকে। খুঁজতে গিয়ে তার চোখে পড়ে সেই পুতুলের। তখন পুতুল থেকে সূরা দোয়া দুরূদ পড়ে সুইটা তুলে ফেললে জ্ঞান ফেরে বিজয়ের। তখন আবার চিৎকার করে ওঠে সুমন। বিজয়ের জ্ঞান ফিরলে প্রফেসর ইলাহি জানায় এটা বদজিনের আসর। জানতে চায় এই পুতুল কই থেকে এখানে আসলো। ফারিয়া জানায় সুমন দিয়েছে। তখন আরো ক্লিয়ার হয়ে যায় প্রফেসর ইলাহি, তাই দ্রুত পুতুলটা মাটিতে পুঁতে ফেলে। ওইদিকে বিজয় ফারিয়াকে জানায় বুকে কি যেন একটা আটকে ছিল, মনে হয় গ্যাস্ট্রিকের চাপ। ফারিয়া তখন বলে গ্যাস্ট্রিক নয়, জিনের আসর। প্রফেসর ইলাহি আপনাকে বাঁচিয়েছে। এর মধ্যে বাড়িতে চলে আসে চেয়ারম্যানও। প্রফেসর ইলাহি তখন বিজয়কে এক তাবিজ দিয়ে জানায় এক বদজিন এসব করছে। আরো সব ব্যাপার শুনে প্রফেসর ইলাহি আরো বলে এই বদজিনটা সেই কবর থেকে আসর করেছে। এটা শুনে বিজয় বলে কেন সুমন আমাকে বারবার এই গ্রাম থেকে চলে যেতে বলছে, আর আমার সাথেই কেন বারবার এরকম হচ্ছিল। প্রফেসর ইলাহি জানায় তুমি জিনের খুব কাছাকাছি পৌঁছে গেছো, তাই জিন জানতে পেরেছে, তাই বারবার এই গ্রাম থেকে তোমাকে চলে যেতে বলছে, যাতে তার অস্তিত্বের কোনো সমস্যা না হয়। এইসব বলে প্রফেসর ইলাহি আরো জানায় আজ ঈশান নামাজের পর সুমনদের বাড়ি যাব, সাথে কি কি নিয়ে যাবে সেটার লিস্টও দেয় সেখানে। ঈশান নামাজ পর প্রফেসর ইলাহি সহ সবাই চলে আসে সুমনের বাড়িতে। সুমনের মা বলে আমার সুমন এখন ভালো আছে, আপনারা এখানে কি করতে এসেছেন? প্রফেসর ইলাহি জানায় আমি আপনার ছেলেকে ঠিক করে দিতে পারি, তাই আপনার ছেলেকে ডেকে আনেন। মা এবার তার ছেলেকে নিতে যায়, কিন্তু ছেলে আসতে চায় না, তাই প্রফেসর ইলাহি ফারিয়াকে সাথে পাঠায়। ফারিয়া এবং সুমনের মা সুমনকে ধরে আনলে প্রফেসর ইলাহি দুজনকে নির্দেশ দেয় সুমনকে শক্ত করে ধরে রাখতে। সুমনকে শক্ত করে ধরে রাখলে প্রফেসর ইলাহি সূরা ইয়াসিন পড়তে পড়তে চারিদিকে ঘুরতে থাকলে সুমন দুজনকে ঝাটকা দিয়ে ফেলে দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন প্রফেসর বলে সে কোথায় গেল?
বিজয় জানাই আমি জানি। সুমন দৌড়ে চলে আসে সেই গাছে। সেখানে সবাই চলে আসলে প্রফেসর ইলাহি সবাইকে দূরে থাকতে বলে। তারপর বিজয় আর সে মিলে বিভিন্ন সূরা দুআ দুরূদ পড়ে গাছের চারিদিকে বালু দিয়ে গোল দাগ দেয়। তারপর সেই দাগের উপরে রশি দিয়ে আগুন জ্বালিয়ে সুমনের সামনে এসে বসে প্রফেসর। তখন সুমনের ভেতরে থাকা জিন জানায় আমাকে সুমনের থেকে আলাদা করতে পারবি না কখনো। প্রফেসর ইলাহি তখন আবার সূরা কেরাত পড়তে থাকে। তখন সুমনের ভেতরে থাকা জিন জানায় আমিও তোমার মতো হাফেজ, এমনকি তোমার থেকেও আমি বেশি জানি, কিচ্ছু করতে পারবে না আমার। এই বলে দড়ি এপার থেকে ওপারে পার করে দেখায়, যা দেখে সবাই চমকে যায়। এদিকে সুমনের জিন আবার গাছতলায় বসলে ইলাহি বলে তুমি তো একজন হাফেজ ছিলে, মানে তুমি একজন মুমিন, তাহলে এক খারাপ ছেলের উপরে কেন আসলে? জিন জানাই সে আমাকে ডেকেছে, তাই এসেছি। আমি বয়স্ক, আমার হাজবেন্ডও মারা গিয়েছে, এর মধ্যে আমার ছেলে মারা গেলে তার শেষকৃত্য করতে থাকি। তখনই সে আমাকে ডাকে, আর তার কাছে আসলে আমি তাকেই ছেলে ভাবি। তারপর থেকে তার সাথেই আছি। জিন এসব জানালে এলাহি বলে তাহলে তোমার নাম কি? জিন জানায় সাইয়ারা। এলাহি এবার বলে সুমনের তো মা আছে, তার মা তো কষ্ট পাচ্ছে। সাইয়ারা জিন তখন জানাই কিসের কষ্ট পাচ্ছে? তাকে তো কবরেই রেখে এসেছিল তার মা, আমি তাকে কবরে আগলে রেখেছিলাম, তার মায়ের থেকে আমি তাকে বেশি ভালোবাসি। এটা শুনে প্রফেসর ইলাহি জানাই আমার পক্ষে জিন সারানো সম্ভব নয়, এখন যা করতে পারবে তা সুমনের মাই পারবে। এই বলে দাগের বাইরে চলে যায়। সাথে সুমনের মাকে বলে আল্লাহ তাআলার পর মায়ের শক্তি সব থেকে বেশি, তাই আপনি গিয়ে লড়েন। এই কথা শুনে সুমনের মা সুমনের সাথের জিনের সম্মুখীন হয়। জিন তখন জানাই তুই তো তাকে কবরেই দিয়ে এসেছিলি, তাই এখন থেকে সে আমার ছেলে। সুমনের মা বলে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এমনি বললেই তো আর মা হওয়া যায় না। এটা শুনে জিন আঘাত করে সুমনের মাকে। তখন সুমন নিজেই জিন থেকে মাকে রক্ষা করার চেষ্টা করে। এতে জিন রেগে গিয়ে সুমনকে গাছের সাথে বেঁধে ফেলে। সুমনের এক হাত দিয়ে অন্য হাতে পেরেক ঢুকিয়ে দিয়ে আঘাত করে। সুমনের শরীর ছেড়ে চলে আসে ফারিয়ার শরীরে। ফারিয়ার শরীরে থাকা জিন আবার আক্রমণ করে সুমনের মাকে। তখন সুমন নিজে মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, যা দেখে জিন জানায় আসলে আমি মা হতে চেয়েছিলাম, কিন্তু জিনেরা চাইলেই তো আর মা হতে পারে না। এটা বলে ফারিয়ার শরীর থেকেও জিন চলে যায়। ফারিয়া বেহুশ হয়ে যায়। সেই সাথে শেষ হয় জিন 3 মুভিটি। তো জিন 3 মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর জিন 3 মুভিটি জিন 1 এবং জিন 2কে বিট করতে পেরেছে কিনা সেটিও জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।